আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে কিছু বিশিষ্ট জনের দেশ নিয়ে কিছু আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনীতি নিয়ে কিছু আলোচনা, এগুলা দেখতে থাকেন। আশা করি কিছু করতে পারেন আর না পারেন মনকে একটু বুঝলেও দিতে পারবেন এবং কিছুটা ধারণা হবে। বাংলাদেশ সরকার চিন্তিত আছে এবং সাধারণ যারা অর্থনীতিবিদ বা ভালো জানে তারাই আলোচনাগুলো করেছে। আলোচনাগুলো দেখেন। আস্থা ফিরিয়ে আনার জন্য আমানতকারী সবশেষে একই কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে আস্তে আস্তে ব্যাংকের যে বছরের পর বছর, এখন মনে হচ্ছে যুগের পর যুগ, এই যে ব্যাংকিং খাতটা তার স্বাস্থ্যটা ধরে রাখতে পারছে না, স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারছে না, বরঞ্চ স্বাস্থ্য খারাপ হচ্ছে। এর ফলে মানুষের যে আস্থা, এই আস্থাটাই কিন্তু ব্যাংকিং খাত থেকে উঠে যাচ্ছে। এই আস্থা ফিরিয়ে আনার জন্য আমানতকারীরা, বাংলাদেশে তো আর কোনো ধরনের নাই, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি নাই, যেটা আমি শুরুতে বললাম, ব্যাংকই একমাত্র ভরসা। এনবিএফআই আছে, লিজিং কোম্পানি আছে, এরকম বিভিন্ন এমএলএম, সেখানে দেখেছেন কত ধরনের প্রতারণা হয়। তো যেহেতু এরকম অপশন নাই, ব্যাংকের উপরই সাধারণ মানুষের ভরসা। কিন্তু এইরকম যদি হতে থাকে, তখন তাদের কিন্তু একটা চিন্তার বিষয় থাকে এবং আস্থাটাও হারিয়ে যায়। যদি এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি করতে, I look at tested. How can I adjust? আপনি গ্যাস প্রাইস বাড়ান, I am all in favor of it. কিন্তু কালকে সকালে আমি যেখানে 2 কোটি টাকা গ্যাস বিল দিই, সেখানে আমাকে 4 কোটি টাকা গ্যাস বিল দিতে হলে কোথা থেকে I will be default. এই কথাগুলো বলার কেউ নাই। তারপরে আপনি আসেন এই এক্সচেঞ্জ রেটে, আপনি ঠিক আছে 110, আপনি 110 ধরে রাখতেন। Why you had to change? You had already an experience. আমরা আজকে অনেকদিন ধরে বলছি পার্লামেন্টে, I am on record saying that আপনি আমাকে 4 টাকা ইনসেন্টিভ দিচ্ছেন আর আমার 30 টাকা আপনি ইনকামস অফ ফরেন এক্সচেঞ্জ চুরি করেছেন। The difference between the actual price and the bank determined price is about 30 টাকা। এই 30 টাকা আপনি চুরি করে নিয়ে গেছেন, আমাকে দিয়েছেন 5 টাকা ইনসেন্টিভ, আর আপনি সেটা বলে বেড়াচ্ছেন যে আপনাদের তো ইনসেন্টিভ দিয়ে আমরা রাখেন। কিসের ইনসেন্টিভ দিয়েছেন আপনি? আজকে ঠিক আছে, একটা ভুল হয়েছে, 110 টাকায় আমরা আনলেন। Why did you hold it? Then you go for again 7 টাকা increase. আপনারা, you are the regulatory body and you have all the expertise, you have all the people. আপনি এতক্ষণ বললেন এই ব্যাংকে এটা করেছেন, ওই আপনাদের লোকজন এইটা বুঝতে পারেনি যে আমি তো ধরে রাখতে পারবো। The moment I have said that there is going to be a free economy, the exchange price is going to go up. আজকে আপনি 117 টাকা করার পরে why banks are charging 120 টাকা from me? তারা বলছে আমি 120 টাকা ছাড়া আপনাকে ফরেন এক্সচেঞ্জ দিতে পারছি। এই খেলা, এটা কি করছে, কি করা এই উপযোগী কি? আপনি 117 টাকা বলছেন, ব্যাংকে আজকে এসে বলতে যান আপনাকে 120 টাকা দিতে হবে। কি জন্য? ব্যাংকের আপনাকে বলছে ভাই আমার কাছে এই ডলার তো নাই, আমাকে কিনে দিতে হবে, আমি 120 টাকা। So that is what that has a tremendous repercussion and ramification. সেটা হচ্ছে যে the Bangladesh Bank is becoming a useless organization. It's very extreme word I'm using. কারণ আপনি 117 টাকা আপনি বলছেন আর 120 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে আপনি কি করছেন? It is within your knowledge. এগুলো প্রত্যেকে as there any action taken against the bank, যে 117 টাকা করার পর 120 টাকা আপনি কিসের করেন? You don't have the experience how to adjust. We have seen that. You have to adjust 35 টাকা in one go, and then now you are again
অ্যাডজাস্টিং 7 থেকে 9 আইডিয়াটা এখন জিরো হয়ে গেছে আগে দেখতে কাম করবে, ঠিক আছে, পারবে, ইট উইল গো, আপনি কিছু করতে পারবেন, রাগ করে আমি কিছু করবো। এবং এর রেজাল্ট হচ্ছে কি, আমার আজকে রেমিটেন্স যেটা আসল কথা, তার only 60% of the remittance because you are not paying the actual money. সেটাতে কি হচ্ছে, আপনার আমার একটা ভালোই ছিল ওইটা আর বাংলা খায় না বাংলা আজকে একই ডলার বাইরে বাইরে থেকে বাইরে যাচ্ছে। খায় না বাংলা এই হলো অরিজিনাল নেতা সুতরাং এই জিনিসগুলো আমাদের অ্যানালিসিস করতে হবে। We have to sit down, we have to be very precise. আমি যা বলছি সেটা হচ্ছে correct, সেটা না। But we have to have this type of interaction. সেগুলো উত্তরগুলো সেগুলো আসছে। আপনারা করলেন কি, ইন্টারেস্ট রেট ওপেন করে দেবেন। না হেরাবে মোবাইল আমার অফ থাকলে আমি আজকে হঠাৎ করে ওপেন করে কি করেছেন? এটা তো বাংলাদেশ ব্যাংকের আপনাদের যারা ওখানে কাজ করছেন, আপনাদের গায়ের উপর দিয়ে যাবে না, গায়ের উপর দিয়ে যাবে 9% থেকে 15% তার এই ক্যাপিটাল কস্ট বেড়েছে। সে প্রথম থেকে দেবে। Where from will you give? আপনি আইডিটা বুঝছেন 9 to 15%? আইডি চেঞ্জ করে দিলে হঠাৎ করে যে 6% বেড়ে গেল। কি আছে, এই যে পার্টিসিপেট করলাম না, আসলাম না, করলাম না, এইভাবে আমরা নিজেদেরকে স্টোন ওয়ালিং করে রাখি আড়ালে, এটা বোধ নট ভেরি সেফ। সুতরাং আমাদেরকে বাইরে বেরিয়ে এসে ডায়ালগ উইথ দ্য পিপল অল দ্য টাইম করতে হবে, কমপ্লিট ট্রান্সপারেন্সি, এভরিথিং মাস্ট বি এগুলো মোটামুটি জনগণ আনহ্যাপি, চিন্তিত, এইটা আমাদের মোটা কথা বলবো না, যেটা ভালো কথা ফাইন্যান্সিয়াল কন্টিনিউ এমন একটা সংক্রামক বেদি আমাদের ব্যাংক। ব্যাংক আছে তো আমাদের ব্যাংকে একটা বিশেষ ধরনের প্রতিষ্ঠান, বহু দূর থেকে ব্যাংক আছে, এই জন্য ব্যাংকে দেখবেন প্রুডেন্সিয়াল নর্ম আছে, ম্যানেজমেন্ট নর্ম। একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে আপনি বলবেন না, বাট একটা গাড়ির কোম্পানি বলে লাল রঙের বেশি ওনাকে বিক্রি করবেন না, সবুজ রঙের গাড়ি করে দেবেন না, এই সমস্ত তো বলে টলে না। কিন্তু ব্যাংকের বেলায় বলে সিঙ্গেল এক্সপোজার লিমিট থাকবে, তারপর ফান্ডেড ইনকাম থাকে, কারণ এটা ডিপোজিটরদের টাকায় চলে, পরিচালকদের টাকা। আর বিশেষ ধরনের এই জিনিসটা আমরা কিন্তু অনুধাবন করতে পারি না। আসলে ব্যাংক মানে আরো 10টা কোম্পানির মতো চলবে, যেখানে ইচ্ছা ডাইরেক্টরা যা ইচ্ছা তা করবে। এই জিনিসটা যতদিন অনুধাবন না করতে পারবো, ততদিন আমরা এই সমস্যার কোনো সমাধান যাই হোক। আর কয়েকটা জিনিস আমি বলছি, চ্যালেঞ্জগুলো বিষয় করতে হলে আপনি দেখেন, এই যে এখন বোধহয় সময় আসছে, আমি ওপেনলি করি যে নিয়ন্ত্রণ আর পলিসি মেকিং আলাদা করবে। পিআরএ না হলে ব্যাংক বন্ধ করে দেবে, আর বাংলাদেশ ব্যাংক শুনবে। বাংলাদেশ ব্যাংক একটা অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয়। বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী ব্যাংক উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর, অর্থাৎ যৌথভাবে বোধ তারা ডিসিশন নেয়। শিষ্টের পালন না করে দুষ্টের পালন, শিষ্টের দমন করেই চলতে দেবে। This is most unfortunate. ভবিষ্যৎকে বন্ধক রেখে ফিউচারটাকে মর্টগেজ করা হয়েছে, সেইটা আমরা দেখতে পাচ্ছি ডিমিনিশিং ন্যাচারাল ক্যাপিটাল বেসের মাধ্যমে, বিভিন্ন জমির পলিউশন, ইভেন জমির যে নিজের যে এই নিউট্রিশনটা রিনিউ করার ক্যাপাসিটি, সেই রিনিউ ক্যাপাসিটিটাও কমে যাচ্ছে। আগামীতে ইকোনমিক এজেন্ডা ইজ এ পলিটিক্যাল এজেন্ডা। আগামীর প্রপার ইকোনমিক এজেন্ডা যদি হতে হয়, ইট হ্যাজ টু বি পলিটিক্যাল এজেন্ডা। বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে। ফিলিপিনের উদাহরণ দেওয়া হলো, ব্রাজিলের উদাহরণ দেওয়া হলো, আমরাও কিন্তু সেই ধরনের সস্তা শ্রমের অর্থনীতির ট্র্যাপের মধ্যে আটকে গেছি। রেগুলেটরি এনভায়রনমেন্ট যদি আমরা ইনস্টিটিউশনাল জায়গাতে দেখি, রেগুলেটরি এনভায়রনমেন্টে কিন্তু আমাদের ওভারঅল ওভার দ্য ইয়ার্স একটা ডিটোরেশন হয়েছে। ব্যাংকিং সেক্টরের কথা বলি, ট্যাক্সেশনের কথা বলি, জুডিশিয়ারির কথা বলি, এসব জায়গায় কিন্তু ইমপ্রুভমেন্টের বদলে আমরা ডিটোরেশন দেখছি। ডিক্লাইনিং পভার্টি রেট সত্ত্বেও ইনইকুয়ালিটি বাড়ছে কেন? তার সিম্পল এক্সপ্লেনেশন হলো যে আমরা যে গ্রোথ মিরাকল নিয়ে হইচই করি বা প্যারাডক্স বলি, সেখানে আমরা গড় সূচকগুলো নিয়ে কথা বলি। গড় আয় বেড়েছে, গড় ভোগ বেড়েছে, গড়
গড় স্বাস্থ্য বেড়েছে, গড় শিক্ষা বেড়েছে, কিন্তু গড়ের মধ্যে লুকিয়ে আছে একটা ফাঁকি। দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো আগামীতে, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ টেকসই হবে কিনা, বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত মধ্য আয়ের থেকে যে মধ্য আয়ের দেশে উন্নীত হলো, এই মধ্য আয়ের উত্তরণ এটা টেকসই হবে কিনা, আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে মিডল ইনকাম ট্র্যাকে করবো কিনা, এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মের যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলা করতে। ব্যবসা খাত এখন আগ্রহী রাজনৈতিক এলিটের সঙ্গে চক্র গড়ে তুলে সুবিধা পেতে। ব্যবসায়ীরা এখন রাষ্ট্রকে প্রভাবিত করতে সময় সম্পদ বিনিয়োগ করে। এসবের ফলে গার্মেন্টস মালিকের একচেটিয়া সুবিধে পেয়ে চলেছে, আর বেসরকারি ব্যাংক মালিকদের লুটপাটের ফলে অনেকগুলো ব্যাংক ধ্বংসের মুখে। এখন এগুলো ধ্বংস করতে সরকার প্রশাসন সহায়তা করেছে। এগুলোকে এখন আবার সরকার উদ্যোগী হয়ে একীভূত করার নামে ভালো ব্যাংকগুলোর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্ষমতাসীনদের ক্ষমতার সুবিধা দেয় তাদের অনুগত কিছু ব্যক্তির প্রতিষ্ঠানকে। আমরা তাদের সবাইকে চিনি, এরা কারা, প্রতিষ্ঠানগুলো কি, এসব এখন খুব পরিষ্কার। তারা সরকারের প্রশাসনের ভেতরে, সংসদে এবং মন্ত্রিসভায় প্রচন্ড শক্তিশালীভাবে রয়েছে। The banking system, who gets loan rescheduled, who gets loans written off, who can carry on and perpetuate default. You don't have any functioning institution. আমি বলেছিলাম যে 2024 সাল will be a tricky year, এবং সেইখানে আমাদের দায় দেনা পরিশোধের ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা আসতে যাচ্ছে। 2 বছর আগে বলেছিলাম, এবং বলেছিলাম যে এইটা 2026 সালে আরো বেশি বাড়বে, এবং আরো বলেছিলাম এই হিসাবের ভিতরে গাফিলতি আছে, এই হিসাবের ভিতরে এখনো অনেক কিছু যথেষ্ট পরিমাণে বিবেচনায় রাখা হয়নি যাতে প্রকৃত পরিস্থিতি উন্মোচিত হয়। ছেড়ে দেন, থ্যাংক ইউ। আমি আপনাদের স্মরণ করার জন্য বললাম যে এটা আমার পেশার লোকেদের সমর্থনে আমাকে আজকে এটা উল্লেখ করতে হলো, যাতে আগামীতে কোনোদিন যেন আমাদের নীতি নির্ধারকরা এই সমস্ত ব্যঙ্গাত্মক এবং মানে শ্লেষাত্মক কথা না বলেন। আমি শেষে আরেকবার আসবো। 3টে বিষয়। এক, পরিস্থিতিটা কি, আমরা কি প্রকৃত পরিস্থিতি সম্বন্ধে সম্যক ধারণা রাখি, এবং সেই পরিস্থিতি আমরা কিভাবে মূল্যায়ন করব। দ্বিতীয়ত, এইরকম একটি পরিস্থিতির আর্থসামাজিক ফলাফলটা কি, এটার ফলে যে ধরনের চিন্তা ভাবনা থেকে আমরা এই কাজগুলোতে গেছিলাম সেটা আমরা কতখানি অর্জন করতে পেরেছি। আর তৃতীয় প্রশ্ন, যেটা বোধহয় সকলের মনের ভিতরে ঘুরছে, আলোচনার ভিতর দিয়ে আসছে, সেটা হলো এমনটা কেন হলো, এমনটা কেন হলো, এটা কি হওয়া কথা ছিল, এটা কি অবধারিত ছিল, এই একটা আলোচনা। সে তো পরিস্থিতিটা কি, ফলাফলটা কি, তাৎপর্য কি, এবং কেন হলো, এই 3টি। প্রথম আমি আসি মুস্তাফিজের আলোচনা। মুস্তাফিজ পরিষ্কারভাবে বলেছে যে পরিসংখ্যানগুলো সে দিচ্ছে সেগুলো হলো সরকারি ঋণের পরিস্থিতি। সে পরিষ্কারভাবে পাবলিকলি গ্যারান্টেড, অর্থাৎ সরকার যে সমস্ত ঋণ নিয়েছে তার দায়িত্বর হিসেবে দিচ্ছে। মুস্তাফিজ ওখানে উল্লেখ করেছে সেটা হলো যে এটার সাথে বিদেশ থেকে নেওয়া আরো ব্যক্তি খাতের ঋণ আছে। আপনারা যদি হিসাবে দেখেন, যদি 100% ঋণ নিয়ে থাকে তার 80% হলো সরকারের, 20% হলো ব্যক্তি খাতের। সেহেতু এবং মুস্তাফিজ সঠিকভাবে বলেছে ব্যক্তি খাতের ঋণেরও সরকারি তাৎপর্য আছে, কারণ হলো এটা আমাদের পরবর্তীতে দায় দেনা পরিশোধ থেকে আরম্ভ করে আমাদের এক্সচেঞ্জ রেটের উপর, বিনিময় হারের উপর প্রভাব রাখে। সেহেতু আমাদের প্রথমে যেটা বোঝার ব্যাপার যে শুধু সরকারি, কিন্তু তারপর মুস্তাফিজ আলোচনা করেছে কিন্তু সম্পূর্ণ শুধু সরকারের, তাহলে ব্যক্তি খাতের যে আরো 20% ছিল তার পরিস্থিতি কি, কেউ কি বলতে পারবেন?
যে এই 20% যেখানে টাকা আনা হয়েছিল, উল্লেখ করা হয়েছে এই টাকা দিয়ে আবার ব্যাংকের টাকা শোধ করা হয়েছে, কেউ কেউ আবার এই টাকা আবার বিদেশে নিয়ে গেছেন, অথবা বিদেশ থেকে আদৌ আনেননি, ওখানে রয়ে গেছে। তো এই হিসাবটা কম গুরুত্বপূর্ণ না। সরকারের বৈদেশিক ঋণ আলোচনা করার সময় ব্যক্তি খাতে বৈদেশিক ঋণের আলোচনা একই রকম ভাবে গুরুত্ব সহকারে বর্তমান বাংলাদেশে পরিসংখ্যানগতভাবে এবং গুণগতভাবে তাৎপর্যপূর্ণ। এটা আমার প্রথম। দ্বিতীয় বিষয় যেটা হলো, প্রফেসর মুনসুর হিসকা সুনিশ্চয় বলেছেন উনি সরকারি ঋণের আলোচনা করছেন, বৈদেশিক সরকারি ঋণের আলোচনা করেছেন, কিন্তু সরকার তো দেশের ভিতরে ঋণ নিচ্ছে, তারা তো দেশের ভিতর থেকে ঋণ নিচ্ছে। সেই ঋণের পরিমাণ আপনারা কি জানেন যে যে ঋণ বিদেশ থেকে নেই তার 2 গুণ ঋণ আমি দেশের ভিতর থেকে নেই। সরকারের এই মুহূর্তে যে ঋণের পরিমাণ তার 2/3 কিন্তু তার অভ্যন্তরীণ ঋণ, ডোমেস্টিক লোন, এবং সেটি হলো বড় বিষয়। আমাদের সেহেতু সরকারের দায় দেনা পরিস্থিতি বুঝতে হলে অবশ্যই সরকারের অভ্যন্তরীণ বৈদেশিক ঋণের সাথে সাথে অভ্যন্তরীণ ঋণকেও একই সাথে মিলিয়ে দেখতে হবে। যদি আমরা না দেখি তাহলে আমরা ওই সম্যক ধারণাটা সেই অর্থে পাবো না। সেহেতু আপনারা দেখেন যে যদি মাথাপিছু আমার দায় দেনা যদি মানে অ্যারাউন্ড $310 per capita, $310 around per capita external debt. If I add to that my domestic debt, then per capita debt almost reaches $850, because 2/3 of it is from domestic sources. So capacity of the government to service debt liabilities is included in that particular figures in that way. আরেকটা প্রশ্ন, তাহলে আপনি যদি দেখেন যে এর ফলে যে কি হলো দায় দেনা পরিস্থিতি, ডলারে বললাম তো, তাহলে মাথা পিছু বা 1.5 লাখ টাকা। মাত্র 3 বছর আগে এটা ছিল 1 লাখ টাকা। এত বছর লেগেছে আমাদের আসতে মাথা পিছু 1 লাখ টাকা, আর ওই 3 বছরে কিন্তু তার অর্ধেক পরিমাণ বাড়িয়ে ফেলেছি 1.5 লাখ টাকা। সেহেতু আমি এই পয়েন্টে আমি ফিরে আসছি আপনাদের কাছে। তো এখন যদি দেখেন তাহলে ডেট সার্ভিসিং ক্যাপাসিটির যদি সম্ভাবনা হয়, মুসাফিজের পেপার বলতে পারেন এই সময় সেই অর্থে সে বলতে পারেন এই পুরোটা, কিন্তু যদি আপনি দেখেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশের যে ডোমেস্টিক এন্ড ফরেন ডেটের হিসাব যদি আপনি দেখেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশের মানে শুধুমাত্র এই বছরের জুলাই পর্যন্ত আপনি যদি দেখেন তাহলে আমার রাজস্ব ব্যয় প্রায় 34% গেছে কিন্তু আমার অভ্যন্তরীণ ঋণের দায় দেনা পরিশোধ করার জন্য। আর এর সাথে যদি আপনি আগের বছরে মানে পুরোটাতে গেছে 34% মতো, এবং তারা প্রায় 28% হলো অভ্যন্তরীণ ঋণের জন্য, আর বৈদেশিক ঋণের জন্য 5.5% মতো। আর দেখেন মাত্র 3 বছরে, আমি বারবার বলছি সাম্প্রতিক 3-4 বছরের ঘটনা, যে 26% থেকে আমার রেভিনিউ এক্সপেন্ডিচারের আমার রাজস্ব ব্যয়ের 26% থেকে 34% চলে গেছে। আমি আরেকটা বিষয় এখানে বলে এই প্রথম প্রশ্নটা ছেড়ে দিব। যারা বলেন যে এটা কোভিডের কারণে, যারা বলেন যে এটা ইউক্রেন যুদ্ধের কারণে, যারা সাম্প্রতিককালে আবার গাজার কথা বলেন, মধ্যপ্রাচ্যের কথা, আমি সম্পূর্ণভাবে তাদের সাথে একমত না, কিছুটা একমত। আমি তথ্য দিয়ে আপনাদের দেখাতে পারি যে ঋণ নেওয়ার প্রবণতা 2018-19 পরের থেকে এটা গাজা বা ইউক্রেন বা কোভিডের কারণে সম্পূর্ণ ভিন্নতম কারণে এটা ত্বরান্বিত হয়েছে এবং কিভাবে বেড়েছে। সেহেতু আমার প্রথম প্রশ্নের উত্তর, should we be concerned? Definitely we should be more concerned than what has been said in this paper. কারণ হলো আমি প্রাইভেট সেক্টরের ঋণের কথা বলছি, আমি অভ্যন্তরীণ ঋণের কথা
কথা বলছি, এবং আমাদের ঋণ পরিশোধ করার ক্যাপাসিটি এই জায়গায় গেছে যে আমি এখন আমার রেভিনিউ বাজেট থেকে একটা পয়সা দিতে পারি না, এটা মুস্তাফিজের পেপারে আছে, আমার উন্নয়ন প্রকল্পকে অর্থায়ন করার জন্য। সেহেতু এই পরিস্থিতি একটা প্রতারণামূলক বাস্তবতা বা ইলিউসিভ রিয়ালিটির ভিতরে আছি। কেউ যদি বলেন আমরা গ্রিনে আছি, ডেফিনেটলি এখন আর গ্রিনে নাই। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং প্রত্যেকটা বৈদেশিক মোদি বলেন, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার বলেন, সকলে আমাদের রেটিং নামাচ্ছে এবং সেটার ভিতরে আমরা সবুজ থেকে হলুদ হয়েছি। আমি বলবো আমরা খয়েরিতে আছি। উই আর ইন এ ব্রাউন জোন। হোয়াট ইজ এ ব্রাউন জোন? ব্রাউন জোন হলো সেটা যেটা হলো আপনার এক্সিস্টিং প্রবলেমস, আপনার ফিউচার পটেনশিয়ালকে ব্যবহার করতে দেয় না। আপনার বর্তমানের বাস্তবতা আপনার ভবিষ্যতের সম্ভাবনাকে যখন আপনার আটকে দেয়, তাকে ব্রাউন জোন বলে। এই ঋণের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কারা হতে যাচ্ছে? আজকে এই ঘরের মধ্যে যারা বসে আছে তারা না, সম্ভবত 20 বছরের 25 বছরের নিচে যে বয়সে আছে সেই মানুষগুলো। এইটার সবচেয়ে বড় অন্যায় যেটা হচ্ছে, সেই অন্যায়ের ভাগিদার হবে ইন্টারজেনারেশনাল ইনইকুয়ালিটি বাড়বে তার ভিত্তিতে। আমি দ্বিতীয় প্রশ্নে আসি, এইটার ফলাফলটা কি? একটা তো ফলাফল আমরা সামষ্টিক অর্থনীতির ফলাফল আমরা বিবেচনাতে আছি এবং এটার ভিতরে দেখছি, কিন্তু সবচেয়ে, এবং মুস্তাফিজ এবং অন্যরাও সঠিকভাবেই বলেছেন যে এটার মূল জায়গাটা আমাকে দেখতে হবে যে আমার অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে পারছি কিনা, আমরা কর আহরণ বাড়াতে পারছি কিনা। আমার কাছে কিন্তু যদি বলেন, আমি দেখব এটার ফলে বিনিয়োগ বেড়েছে কিনা, আমি দেখব বিনিয়োগ বেড়েছে কিনা। বিনিয়োগ বাড়লেই তো কর পাবেন। বিনিয়োগ কেন 23.4%, 8% আটকে আছে গত 10 বছর যাবত? এই 1 দশক 1.5 দশকের সাফল্য কেন আমার বিনিয়োগে প্রতিফলিত হলো না? বৈদেশিক বিনিয়োগ কেন বাড়লো না? বৈদেশিক বিনিয়োগ কেন এই জিডিপির 1% আটকে গেল? এবং গত বছর ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির অংশ হিসেবে, সরকারি হিসাবে কমে গেছে। তাহলে আমি এগুলি যে করি, এটা তো মাল্টিপ্লায়ার এফেক্ট থাকবে। এটা তাহলে কেন আমার বিনিয়োগের খাতে আমার প্রতিফলিত হলো না? আমি এইটি সবচেয়ে বড় আমার চিন্তার জায়গা হিসেবে আমি দেখছি। আপনি যদি আরেকবার দেখেন তাহলে এখানে দেখবেন যে এইটার ভিতর দিয়ে আপনি শেষ বিচারে কি করতে চান? শেষ বিচারে তো এটা করতে চান যে জনমানুষের উন্নতি। কি সরকারের তথ্য উপাত্ত থেকে সম্প্রতিকালে SVRS বের হয়েছে, সার্ভে অফ ভাইটাল রেজিস্ট্রেশন স্ট্যাটিস্টিক্স, সরকারের হিসাবে আপনারা সেইটাতে আপনারাও রিপোর্ট করেছেন। মাত্র গত 2 বছরের ভিতরে, এটা তো কোভিড পার হয়ে যাওয়ার 2-3 বছর পার হয়ে গেছে, ইউক্রেন যুদ্ধ 1-2 বছর হয়ে গেছে, সেইখানে আমরা কি দেখলাম? আমার জন্মকালে জীবৎকাল কমে গেল, আমার মৃত্যু হার বেড়ে গেল মায়েদের জন্য এবং শিশুদের জন্য। আমরা দেখলাম যে নিট যেটাকে বলে, নাইদার ইন এডুকেশন ইন ট্রেনিং নাই, এরকম যুব সমাজের সংখ্যা 40% গেল, বেড়ে গেল। আমার দেখলাম আমরা লেবার ফোর্স সার্ভেতে আমার বেকারের সংখ্যা বাড়লো। আমরা দেখলাম যে খাদ্য নিরাপত্তাহীন খানার সংখ্যা বেড়ে গেল, বাড়ির সংখ্যা বেড়ে গেল, এবং যে 25% উপর বাড়িঘরের মানুষ এখন ঋণ করে চলে, তারা দৈনন্দিন আহার্য সংগ্রহ করতে পারে না, ফুড ইনসিকিউর হয়ে গেল। তো এটা তো সরকারি হিসাব। তাহলে এত কিছু যে 1.5 দশক ধরে করলাম, তা যদি জনমানুষের জীবনে যদি প্রতিফলিত না হয়, তাহলে এটা কোথায় গেল? এবং এইটার ফলে সাধারণভাবে আমার দেশের ভিতরে যে বৈষম্য বাড়লো, সেই বৈষম্যে এই মানুষগুলো এটার সুযোগ পেল না কেন? আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি এই জায়গাটাতে, সেটা হলো যে যেই প্রকল্পগুলো চয়ন করা হয়েছিল, আপনি জিজ্ঞেস করলেন যে খাতওয়ারি বিশ্লেষণ হলো না কেন। খাতওয়ারি বিশ্লেষণ আছে আমাদের কাছে। আপনার সবচেয়ে বড় প্রজেক্টগুলো 70%-এর উপরে বেশি এটা হয়েছে আপনার ভৌত অবকাঠামোতে, এবং বাংলাদেশে প্রকল্প চয়নের ক্ষেত্রে খাতওয়ারি ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এবং এর ফলে যেটা হয়েছে, আমরা গত 15 বছরে শিক্ষা খাতে আমার কোনো অবস্থাতে 2%-এর বেশি জিডিপি বাড়াতে পারিনি, আর একই রকম ভাবে আমি স্বাস্থ্য খাতে 1%-এর বেশি জিডিপি বাড়াতে পারিনি। এই যে ট্রেড অফ, যেটা ইংরেজিতে বলি আমরা, এই যে একটাতে ছাড় দিয়েছি, এই ছাড়টা ফলাফল ওই SVRS এ দেখা যাচ্ছে, এইটার ফলাফল ওই জায়গায় দেখা যাচ্ছে। যে কোনো একটা রাজনৈতিক সরকার এটার ব্যাপারে চিন্তিত হওয়া উচিত। এটা তো হওয়ার কথা ছিল না এটার ভিত্তিতে।
আমি এবং এটার সাথে প্রকল্পের চয়ন, প্রকল্প প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন, প্রকল্পের মূল্যায়ন, চারটে ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে গেছে এবং এটার মূল্যায়নের ক্ষেত্রে, দাম ঠিক করার ক্ষেত্রে অবশ্যই গেছে। আমি তৃতীয় প্রশ্নটাতে আসি, এরকম কি হওয়ার কথা ছিল? এরকম হওয়ার কথা ছিল না। বাংলাদেশে কোত্থেকে এই সঞ্চয় হয়েছে? প্রথম হয়েছে আপনার ব্যাংকের টাকা ফেরত না দিয়ে। This was the first source of primitive accumulation. দ্বিতীয়ত হয়েছে স্টক মার্কেটের ভিতরে অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং এটার উপরে প্রভাব বিস্তার করে আমার মধ্যবিত্তের টাকা এবং অন্যান্য লুটতরাজ করে এটার ভিতরে হয়েছে। আর তৃতীয়ত হয়েছে গত 1.5 দশক ধরে, সেটা হলো যে আমার বৈদেশিক সাহায্যপুষ্ট মেগা প্রকল্পের মাধ্যমে হয়েছে। বৈদেশিক সাহায্যপুষ্ট মেগা প্রকল্প বাংলাদেশের নতুন ধরনের আমাদের পুঁজি সঞ্চয়ের নতুন উৎস হিসেবে এসেছে। লক্ষণীয় বিষয় হলো এটা যে শুধুমাত্র প্রকল্পের অতিমূল্যায়িত হয়েছে তা না, প্রকল্পের ভিতরের বিভিন্ন বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা একটি স্বার্থপর স্বার্থগোষ্ঠীকে আপনি কোনো না কোনো ভাবে উৎসাহিত করেছেন, সেটা দেখা যাবে। আপনি যে সেটা আপনি আমাদের বিদ্যুৎ খাতের ভিতরে আপনি দেখতে পাবেন, আমাদের জ্বালানি খাতের ভিতরে দেখতে পাবেন, একই রকম ভাবে অন্যান্য খাতে দেখবেন। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা এই প্রত্যেকটি বড় বড় মেগা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠী, ব্যক্তির বিশ্লেষণ করে দেখেন, তাদের সাথে টাকা পাচারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। এটা বিশ্বাস থেকে বললাম, আমার অনুধাবন থেকে বললাম। এবং এইটাই হলো বড় বিষয়, অর্থাৎ যেই পুঁজি সঞ্চয়কারী, যেই অলিগার্ক আমরা তৈরি করেছি, তারা বাংলাদেশের ভবিষ্যতে বিশ্বাস করে না। এবং যার ফলে এই যে প্রকল্পগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ যেই আশায় করেছিলেন, সেই আশা ওনাদের রাজনৈতিকভাবে সেই অর্থে কিন্তু সার্থক হতে পারছে না। শেষ করি, কেন আরো হচ্ছে না? রাজনৈতিক বিশ্লেষণ আলো হয়েছে। যেই সমস্ত দেশ, আমি 19টি দেশের বিশ্লেষণ করেছি, নিম্ন মধ্যম আয়ের দেশ এলডিসি, তাদের এই 19টা দেশের ভিতরে 15টা দেশই হয় কর্তৃত্ববাদী সরকারের ভিতরে আছে, নহলে হাইব্রিড সরকারের ভিতরে আছে, নহলে ফ্লড ডেমোক্রেসি অর্থাৎ বিকৃত গণতন্ত্রের ভিতরে অবস্থান করে। অর্থাৎ আপনি দেখবেন মেগা প্রজেক্ট করা এবং এই ধরনের অতিমূল্যায়িত প্রজেক্টের সাথে গণতান্ত্রিকতার একটি সহজাত সম্পর্ক লক্ষ্য করা যায় পৃথিবীব্যাপী। বাংলাদেশে আছে এখনো বলি নাই, পৃথিবীব্যাপী এই সম্পর্ক লক্ষ্য করা যায় ডেট ডিস্ট্রেসের সাথে। এখন এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টি আপনার লক্ষণীয়, আপনারা অনেকেই বলেছেন আইন আছে, নীতিমালা আছে, তো এগুলো তো কি আছে যেন, যে সাহেবের হিসাব গোয়ালে আছে মাঠে নাই, সেহেতু বাস্তবায়নের বিষয় তো একটা বড় বিষয়। দেখুন, আপনাদের একটা উল্লেখ করে আমি যেখানে শেষ করব, বাংলাদেশের নিয়ম নীতির ভিতরে সুশাসন নিশ্চিত করা, এই সমস্ত ক্ষেত্র থেকে আমাদের রক্ষা করার ক্ষেত্রে বেশ কিছু ব্যবস্থা আছে। লক্ষ্য করে দেখেন, আমার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটি আছে অর্থ মন্ত্রণালয়ের। এটা কি কাজ করে? আগে কি কাজ করেছে গত 5 বছরে? বছরে প্রত্যেক মাসে একটা সভা হওয়ার কথা, বছরে একটা সভা করেন। এখন সেই নেতৃত্ব নতুন নেতৃত্ব নিয়েছেন, কি হবে আমরা দেখি। 2 জায়গায় অদল বদল যেখানে হয়েছে, তার ফলে আমার অর্থ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কিরকম কাজ করে দেখি। দ্বিতীয় দেখেন, বলা হয়েছে যে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, সুশাসনের জন্য 3 মাস পর পর আপনার সংসদে অর্থমন্ত্রী বিবৃতি দিবেন আর্থিক পরিস্থিতি নিয়ে। এটা কি মানা হয়? কেউ কি চায় এটা আদৌ? সংসদ কি সেটা দাবি করে? প্রশাসন কি সেটা প্রস্তুত করে? এটাও আমরা সেইখানে গাফিলতির জায়গা আমরা দেখি। আপনারা দেখেন, একটা ক্যাবিনেট সাব কমিটি আছে অর্থ সম্পর্কিত ব্যাপার, এই ইকোনমিক সাব কমিটি, ক্যাবিনেট সাব কমিটি। বশির ভাই আমাকে মাফ করে দিবেন যদি আমি ভুল বলি, আপনি আরো ভালো এই ব্যাপার বলতে পারবেন। এটা তো প্রকিউরমেন্ট কমিটিতে পরিণত হয়েছে। কারণ প্রকিউরমেন্ট ছাড়া আর কোনো নীতি নির্ধারক সেখানে আলোচনা হয় কিনা আমি বলতে পারবো না, সেটার বিষয় আপনি দেখেন। আর দেখেন আপনি
মন্ত্রী পরিষদ পর্যায়ের আলোচনা এগুলি তো আমরা সেরকম ভাবে লক্ষ্য করি নাই। সবচেয়ে যেটা চিন্তার বিষয়, আগে যে পেশাদার আমলারা ছিলেন যারা রাজনীতিবিদদের উপরে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে একটি শাসনের ভিতরে রাখতেন, আজকে অনেক ক্ষেত্রেই পেশাদার আমলারা রাজনীতিবিদদের চেয়েও বেশি অতিকথন করেন, এটা আমরা জানি, এটা সত্য। সেতুর যে সমস্ত সেফগার্ডস গুলো ছিল, আমাদের যে সমাজের ভিতরে সুশাসন, অর্থনৈতিক সুশাসনের জন্য যে সেফগার্ডস গুলো ছিল, সেগুলি অনেক ক্ষেত্রেই ঢিলা হয়ে গেছে। আর যদি আপনারা লক্ষ্য করে দেখেন, যেটা আরো চিন্তার বিষয়, যে এই সরকারেরই যারা মেগা প্রজেক্ট নিয়ে আমাদের সাথে বিভিন্ন তর্ক বিতর্কে নিযুক্ত হয়েছেন, দায়িত্ব ছাড়ার পরে উনি বলছেন আর মেগা প্রজেক্ট ভালো না। দেখুন, অদ্ভুত জিনিস, উনি যে আগের দিন পর্যন্ত দায়িত্বে ছিলেন মেগা প্রজেক্ট ভালো ছিল, উনি যে এই মুহূর্তে দায়িত্বে নেই, উনি মেগা প্রজেক্ট শেষ হয়ে গেছে। সেহেতু আমি যে কথাটা বলে শেষ করব, আমাদের এই আলোচনা যতই আমরা করি না কেন, টেকনিক্যাল আলোচনা করব, সেটার ভিতর দিয়ে এটার সুশাসন, এটার এই নীতিমালা ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু এই আলোচনা একদিকে প্রথমত হলো বৃহত্তর সামষ্টিক অর্থনীতির বিবেচনার বাইরে যে শুধুমাত্র এটাকে আলোচনা করা কষ্টকর হবে, ওইটার প্রতারণামূলক হবে কিছুটা। আর দ্বিতীয়ত, সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার আলোচনা বাদ দিয়ে আমি শুধুমাত্র আমার বৈদেশিক ঋণ পরিশোধ ব্যবস্থাপনা আলোচনা করব, সেটাও কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। DW investigative documentary revealing that Bangladesh and Sri Lanka are sending officers implicated in extreme human rights violations such as torture and extrajudicial killings on US peacekeeping mission. In particular, numerous human rights abusers from Bangladesh are being deployed to I've seen it. Mushfiq, I've seen it. I've seen it. What is the Is the question? Secretary General aware of this? Yes, we've seen the documentary, and as you know, our colleagues in the peacekeeping department have been interacting and gave a statement to the producers. But we want to restate very clearly that the Secretariat is committed to deploying personnel that meet the highest standards of efficiency and integrity, including respect for and commitment to human rights, and has established the relevant procedures and mechanisms under the policy on human rights screening of UN personnel. Let me go to people who haven't asked. Sorry? So can I make a follow-up? You may ask a follow-up question, yes. Yeah, follow-up question, yeah. So the screening is done by the host, the sending, which country is sending to the US peacekeeping missions. But when a country or when a regime itself abusers of human rights, how can they, identify who is abusers and who is not? Because the regime is itself is human rights abusers extremely. Look, there are three parts to the screening. One involves self-certification. The other one involves the certification by the sending country, and obviously there's a procedure also by the Office for Human Rights, the High Commissioner's Office for Human Rights. Over the years, I can tell you that there have been cases where we were informed of allegations of past human rights violations committed by uniformed personnel from a small number of countries deployed in our peacekeeping missions. When such cases occur, our peacekeeping colleagues take appropriate action in accordance with their screening policy and other relevant framework, including in consultation with troop contributing countries. And sometimes it can result in uniformed personnel not being deployed or even being repatriated by the UN if allegations are substantiated. Thank you. ঘটনাটা কি? সেই ঘটনার মধ্যে আমরা দেখেছি যে অনেক প্রতিকূল অবস্থা, যেটা যুদ্ধ পরবর্তীকালের বিশৃঙ্খলা, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ
মনোনৈক্য এবং ব্যাপক হতাশা এগুলি থাকা সত্ত্বেও আমাদের কিছু ট্রান্সফরমেশন রূপান্তর ঘটেছে। মাথাপিছু আয় বেড়েছে, পভার্টি ইনসিডেন্স কমেছে, মানব উন্নয়ন ছড়িয়েছে, বাণিজ্য এবং উৎপাদনের কাঠামো বদলেছে। এখন এগুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করব? এটাকে কি আমরা বলবো যে একটা ওভার অ্যাচিভমেন্ট ছিল, নাকি ব্যর্থ হওয়ার ব্যর্থতা ছিল, নাকি এটা মিডিওক্রিটি বা এক্সেলেন্স ছিল? সেইটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে আসলে ঘটনাটা কি ঘটেছিল। এবং সেখানে প্রথমে বলতে হয় যে এই যে আমাদের উঠান যেটা আমরা উঠেছি, সেইটা একটা কনফ্লুয়েন্স অফ কালেকটিভ এবং ইন্ডিভিজুয়াল এফার্টসের কারণে আমরা উঠেছি। সেখানে আমরা প্রফেসর রিজওয়ানুল ইসলামের যে বক্তব্যটা শুনলাম যে বাংলাদেশ অর্থনীতিতে একটা শ্রমনিবিড় সম্প্রসারণ ঘটেছে, যেটা কৃষিতে ঘটেছে, সেটা শিল্প খাতে ঘটেছে, এবং এর কারণে কর্মসংস্থানের প্রবৃদ্ধি, শ্রম উৎপাদনশীলতার প্রবৃদ্ধি এবং কম হলেও প্রকৃত মজুরির প্রবৃদ্ধি একই পথে হেঁটেছে। সবসময় না, কিন্তু একই পথে হেঁটেছে। এর সাথে যোগ হয়েছে বাইরে কর্মসংস্থানের সুযোগগুলো। এখন প্রশ্ন হলো এগুলো কিভাবে সম্ভব হলো? সেখানে আমরা আক্তার মাহমুদের বক্তব্য শুনলাম। উনি ইনক্রিমেন্টাল সিনার্জিস্টিক ইনোভেশনের কথা বলেছেন, যেগুলো কৃষি খাতে, শিল্প খাতে, অবকাঠামো খাতে এবং বাণিজ্য খাতে বিভিন্ন রকমের সংস্কারের মাধ্যমে ঘটেছে। এবং এগুলোর ব্যাপকতা, যেগুলো সিনার্জির কথা বলেছে, সেখানে একটা বড় সহায়ক ভূমিকা পালন করেছে আমাদের পপুলেশনের ঘনত্ব, পপুলেশন ডেন্সিটি বেশি হওয়ার কারণে। এবং এই সিনার্জিগুলো বারবার প্লে আউট করেছে, যেটাকে আক্তার মাহমুদ বলেছেন, দেখে মনে হয় যে এটা একটা টেস্টিং দ্য মার্কেট অ্যাপ্রোচ এখানে ফলো করা হয়েছে, যেটাকে আমি বলবো লার্নিং বাই এক্সপেরিমেন্টিং। এবং সেটা সরকার এবং বাজার এই দুয়ের মধ্যে একটি সিম্বায়োটিক রিলেশনশিপের মাধ্যমে ঘটেছে। কাজে প্রশ্ন হলো যে এই সিম্বায়োটিক রিলেশনশিপটা আসলো কোথেকে? তার একটা উত্তর আমরা পাই জিল্লুর রহমানের চ্যাপ্টার থেকে, যেখানে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন দুটো বিষয়ের উপরে। একটা হচ্ছে অ্যাসপিরেশন আর একটা হচ্ছে কন্টেস্টেবিলিটি। কাদের অ্যাসপিরেশন? সেখানে তিনি বলেছেন যে দারিদ্র বিমোচন, নারী ক্ষমতায়ন, এমডিজি, সোশ্যাল প্রোটেকশন, এই ধরনের বিভিন্ন থিমকে ঘিরে একটা উন্নয়ন উদ্যোগের কোয়ালিশন গড়ে উঠেছে। আর দ্বিতীয় যেটা আমরা দেখেছি অ্যাসপিরেশন, সেটা হলো ব্যক্তি খাতের উদ্যোক্তাদের মধ্যে। এবং এগুলো শুধু যে কয়েকটা জায়গায় সীমাবদ্ধ ছিল তা না, এগুলো বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়েছে। আর কিসের কার কন্টেস্টেবিলিটি? সেই কন্টেস্টেবিলিটি ক্ষেত্রে জিল্লুর রহমান যেটা বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হলো স্থানীয় এবং জাতীয় পর্যায়ে পলিটিক্যাল কন্টেস্টেবিলিটির কথা, যার কারণে একটা জবাবদিহির জায়গা এক সময় ছিল। এখন এইটা হলো আমাদের ওঠার গল্প। এখন স্লিপসের ক্ষেত্রে আমরা পিছলাম কোন জায়গায়? সেখানে আকাশ থেকে আমরা শুনলাম যে অনেকেই পিছনে পড়ে আছে। মুভমেন্ট একদিকে দরিদ্রতার হার কমছে, আবার অন্যদিকে বৈষম্যটা বাড়ছে। কাজে এই দুই যে কন্ট্রাস্টিং ট্রেন্ড, এর থেকে আমরা কি কনক্লুড করতে পারি? সে থেকে একটাই কনক্লুশন হয় যে এই যে দরিদ্র সীমা, যেটাকে আকাশ বলেছেন লাইফ স্টক ডেফিনেশন অফ পভার্টি লাইন, সেখান থেকে বের হওয়ার পরে খুব বেশি এগোনো যায় না। এখানে একটা বাধার সম্মুখীন হতে হয়, সেই কারণে বৈষম্য বাড়ছে দরিদ্রতা কমা সত্ত্বেও। এবং তিনি যেটা বলেছেন সবচেয়ে বড়, যে আমরা সংবিধানে যে একটা প্রমিস করেছিলাম অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি, সবার কাছে সম সুযোগ দেওয়ার কথা, সেইটা আমরা ফুলফিল করতে পারিনি। এবং আমরা গত দেড় দশকে আরেকটা শব্দ শুনেছি শেয়ার্ড প্রসপেরিটির কথা। এবং
এবং সেই শেয়ার্ড প্রসপেরিটি কি আসলে শেয়ার্ড প্রসপেরিটি হলো নাকি একটা শেয়ার্ড ইলিউশনে পরিণত হলো, সেটা এখন ভাববার বিষয়। কারণ এখানে রেজওয়ানুল ইসলামের প্রবন্ধে আপনারা দেখবেন যে শেয়ার্ড প্রসপেরিটির যে টেকনিক্যাল সংজ্ঞা, সেটা হচ্ছে যে শ্রমের উৎপাদনশীলতার সাথে সাথে প্রকৃতি মজুরিরও একটা বৃদ্ধি থাকতে হবে, যোগাযোগটা থাকতে হবে। সেটাকে বলে প্রোডাক্টিভিটি ব্যান্ড ওয়াগন। সেই প্রোডাক্টিভিটি ব্যান্ড ওয়াগনটা ইদানিংকালে আমরা দেখছি, বিশেষ করে গত কয়েক বছরে এটা ভেঙে পড়েছে। কাজে শেয়ার প্রসপেক্টিভ সেখানে আর হচ্ছে না। এবং রেজওয়ানের চ্যাপ্টারে আপনারা দেখতে পাবেন যে এখানে ওয়ার পে, তারপরে ওয়ার্কিং কন্ডিশন, সেফটি, এগুলিও যে ব্যাপকভাবে উপেক্ষিত হচ্ছে, সেটাও এই যে ম্যানি লেফট বিহাইন্ড তারই একটা অংশ। আর ইফতেকারের যে চ্যাপ্টার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে, ফিউচারটাকে মর্টগেজ করা হয়েছে। সেইটা আমরা দেখতে পাচ্ছি ডিমিনিশিং ন্যাচারাল ক্যাপিটাল বেসের মাধ্যমে, বিভিন্ন জমির পলিউশন, ইভেন জমির যে নিজের যে এই নিউট্রিশনটা রিনিউ করার ক্যাপাসিটি, সেই রিনিউ ক্যাপাসিটিটাও কমে যাচ্ছে। এটাকে আমরা অর্থনীতিতে মেটাফরিক্যালি বলি ওভার ফিশিং বা দি ট্র্যাজেডি অফ দি কমন। সেখানে আমাদের সফলতা খুবই কম। সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বক্তব্যটি আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে গত 5 দশকে বাংলাদেশে যে ইকোলজিক্যাল ইনজাস্টিসটা আমরা দেখেছি, এটা কলোনিয়াল টাইমস, যেটা ব্রিটিশ এবং পাকিস্তান দুটো মিলে সেই সময় যে ইনজাস্টিস হয়েছিল তাকেও ছাড়িয়ে গেছে। আর দ্বিতীয় যেটা, এখন আপনারা যদি প্রশ্ন করেন যে এই যে এতগুলো মানুষ পিছনে পড়ে আছে এবং ইকোলজিক্যাল ইনজাস্টিস, এটার কারণ কি, সেটার কারণ খুঁজতে চাইলে আপনাকে সেলিম রায়হানের চ্যাপ্টারটার দিকে নজর দিতে হবে, যেখানে আমি কেউ যদি কোনো অফেন্সিভ ফিল না করেন সেজন্য ইনস্টিটিউশনাল ইনার্শিয়ার কথাটা ব্যবহার করেছে। যেখানে সেলিম রায়হান চ্যাপ্টারে যেটা ঘটে এসেছে যে বরাবরই বিভিন্ন ইনস্টিটিউশনাল সূচকে বাংলাদেশের অবস্থানটা খুবই মিডিওকার ছিল। মিডিওকারও একটু বেশি বলা হয়, কারণ এটা একবারে শেষ 20% মধ্যে ছিল। এবং এখানে সূচকগুলি আপনারা দেখতে পাচ্ছেন, ডেমোক্রেসি, এনভায়রনমেন্ট, ল্যান্ড ম্যানেজমেন্ট ইত্যাদি। তবে আরেকটা যেটা ঘটেছে সেটা হলো যে মডার্নাইজেশন থিওরি বাংলাদেশে কাজ করে। মডার্নাইজেশন থিওরি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে বলা হয় যে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে প্রতিষ্ঠানগুলো উন্নত হয়ে যায়, ওই ঘটনা ঘটেনি। এবং বাংলাদেশ প্যারাডক্স বলতে আমরা যেটা বুঝি, এটা আসলে কোনো প্যারাডক্স না, কারণ এই নিম্ন পর্যায়ের প্রতিষ্ঠানের মধ্যেও কিছু পকেটস অফ এফিশিয়েন্ট ইনফর্মাল ইনস্টিটিউশন ছিল, যার কারণে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। ইনফ্যাক্ট সেলিম রায়হানের বক্তব্যে প্যারাডক্সটা ঠিক উল্টোটা। সেটা হলো যে প্রশ্ন এটা না যে দুর্বল প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও উন্নয়ন কিভাবে হলো, প্রশ্নটা হলো যে উন্নয়ন হওয়ার সত্ত্বেও প্রতিষ্ঠান কেন উন্নত হলো না, মানে মডার্নাইজেশন থিওরি কেন কাজ করলো না, এই প্রশ্নটাই আমাদেরকে এখন বুঝতে হবে। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। থ্যাংক ইউ।